আজকে আমাদের এই গৌরমণ্ডল দর্শনে আমরা শুরু করব বানপুর দিয়ে। এই বানপুর ছিল শ্যামানন্দ প্রভুর লীলাভূমি। তো বানপুর পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। এই স্থান শ্যামানন্দ প্রভুর লীলাভূমি। রসিকানন্দ দেব বৈদ্যনাথ রাজার বাড়িতে অবস্থান করে দুই যবন রাজা আহম্মদ ও সুবাকে কৃপা করেন। রাধানগর গ্রামে যবন অত্যাচারের সংবাদ পেয়ে শ্যামানন্দ প্রভু তথা আহম্মদ বেগ সুবার সমীপে গিয়ে রসিকানন্দকে আজ্ঞা দিলেন এবং তার সঙ্গে বংশী দাসকে পাঠালেন। তো রসিকানন্দ দেব সপার্ষদে বৈদ্যনাথ রাজার বাড়িতে অবস্থান করে ঐশ্বর্য প্রকাশ করলেন। অসংখ্য লোক দর্শনে আসতে লাগলো। সেখানে বহু হিন্দু মুসলমান রসিকানন্দের শিষ্যত্ব গ্রহণ করলেন। সুবা যবনগণের মুখে এই সংবাদ শুনতে পেয়ে তাকে এখানে আনয়ন করো এই আজ্ঞা দিলেন। তিনি আরও বললেন, হিন্দুগণকে তিনি শিষ্য করতে পারেন, কিন্তু মুসলমানগণকে শিষ্য করেন কোন অধিকারে? লোককে ভাঙাবার জন্য সুবেদার এইরূপ কপট ক্রোধ দেখালেন। রসিকানন্দের অতি অদ্ভুত মহিমা তার অজানা ছিল না। তিনি দূত মারফত খবর পাঠালেন যে তোমার কিছু কেরামতি আমি দেখিতে চাই। সেই সময় এক মত্তহস্তির অত্যাচারী জনগণ এমনকি সুবা পর্যন্ত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। তখন সেই সুবা বললেন, যদি রসিকানন্দ এই হাতিকে নাম দিতে পারেন তবে তাকে নারায়ণ বলে আমি স্বীকার করব। কিন্তু বাস্তবিক পক্ষে তাহাই ঘটিল। রসিকানন্দ সঙ্গীগণের নিবারণ সত্ত্বেও সুবার ঘরে চলিলেন। পথে সেই মত্তহস্তির সঙ্গে রসিকানন্দের মিলন ঘটল। রসিকানন্দ স্বপ্রভাবে হস্তির ভাবান্তর ঘটিয়ে তাকে হরিনাম প্রদান করে গোপাল দাস নাম রাখলেন। এই অলৌকিক কার্য শুনে তৎক্ষণাৎ সুবা ঘটনাস্থলে আগমন করে রসিকানন্দের চরণে লুণ্ঠিত হইলেন। এইরকম অদ্ভুত লীলা বানপুরে অবস্থান করে রসিকানন্দ করলেন। হাতিকে কৃষ্ণ নাম হরিনাম দিলেন, গোপাল দাস নাম হয়ে গেল হাতির, পাগলা হাতি, বোঝা গেল। সেটা হয়েছিল ওই বানপুরে। তারপরে আসা যাক বানপুর। বানপুর মানে ওই যে আসানসোল বানপুর নয়, এটা আলা মেদিনীপুর বানপুর। তারপর আসে বালসা। বালসা হচ্ছে নিত্যানন্দ প্রভুর শিষ্য শ্রী মিনকেতন রামদাসের শ্রীপাঠ। বালসা বীরভূম জেলায় অবস্থিত। হাওড়া বা ব্যান্ডেল থেকে ইলামবাজারগামী ট্রেনে ইলামবাজার নেমে অথবা হাওড়া বা ব্যান্ডেল থেকে রামপুরহাটগামী ট্রেনে সাঁইথিয়ায় নেমে সেখান থেকে ইলামবাজারগামী ট্রেনে ইলামবাজার নেমে সেখান থেকে দুলিগ্রাম বাসে 20 কিলোমিটার দূরে বালসা মোড়ে নামতে হবে। সেখান থেকে 3 কিলোমিটার ভ্যান রিক্সাতে বা হাঁটা পথে এই শ্রীপাঠে আসা যায়। তদুপরি রামপুরহাট থেকে 15 কিলোমিটার পূর্বে এই বালসায় আসা যায়। তো এখানে নিত্যানন্দ প্রভুর শিষ্য মিনকেতন রামদাসের শ্রীপাঠ। এখানে শ্রী শ্রী কৃষ্ণ বলরামের সেবা বর্তমান আছে। মিনকেতন রামদাস শ্রী নিত্যানন্দর সাকার সংকর্ষণ বুয় মহাপ্রেমময় তনু অশ্রুকম্পাদি ভাবভূষণে সর্বদা ভূষিত থাকতেন। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় 5ম পরিচ্ছেদে এই মিনকেতন রামদাসের কথা বর্ণিত আছে, যা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গৃহ ঝামটপুরের বর্ণনা। তো মহাপ্রেমময় দেহ বসিলা অঙ্গনে, সকল বৈষ্ণব তার বন্দিলা চরণে। নমস্কার করিতে কার উপরেতে চরে, প্রেমে কারে বংশী মারে কাহারে চাপরে। তো ওই কবিরাজ গোস্বামীর বাড়িতে একবার হরিনাম কীর্তন উৎসব হয়েছিল। সেখানে নিমন্ত্রণ পেয়ে এই মিনকেতন রামদাস সেখানে গিয়াছিলেন। তিনি শক্করসের ভক্ত ছিলেন। হাতে সবসময় বংশী, হাতে দড়ি, মাথায় পাগড়ি রাখতেন আর সবসময় প্রেমময় ছিলেন। তো তিনি নিমন্ত্রণ পাইয়ে সে জামটপুরে কবিরাজ গোস্বামীর বাড়িতে গিয়ে অঙ্গরে বসলেন। সকল বৈষ্ণব তার চরণ বন্দনা করল। তো সকল বৈষ্ণব তাকে নমস্কার করতে কার উপরে চড়ে, প্রেমে কারে বংশী দিয়ে মারে, কারেকে চাপড় মারে। তো তার এই মিনকেতন রামদাসের কভু কোন অঙ্গে দেখি পুলক কদম্ব, এক অঙ্গে জাড্য আর এক অঙ্গে কম্প।
তা নিত্যানন্দ বলি যবে করেন হুঙ্কার, তাহা দেখে লোকের হয় মহা চমৎকার। এই রকম সক্করসের ভাবে তিনি সর্বক্ষণ বিভাবিত থাকতেন। এখানে সেবার বিশেষ পরিপাটি আছে বলে মনে হয়। তো এই যে বালসাতে তার জন্মস্থান, এবং সেখানে কৃষ্ণ বলরাম বিগ্রহ এখন রয়েছে। তারপরে আসো বাহাদুরপুর। তো শ্রীনিবাস আচার্যের শিষ্য কর্ণপুর কবিরাজ শ্যামদাস এবং বংশী দাস চক্রবর্তীর শ্রীপাঠ। বাহাদুরপুর মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। শিয়ালদহ লালগোলা রেলপথে ভগবানপুর স্টেশনের নিকটবর্তী স্থান হচ্ছে এই বাহাদুরপুর। বুধুরির নিকট বাহাদুরপুর গ্রাম, তথা বৈশে বিপ্র শ্রেষ্ঠ শ্যামদাস নাম। এখানে শ্রীনিবাস আচার্যের শিষ্য কর্ণপুর কবিরাজ শ্যামদাস বংশীদাস চক্রবর্তীর শ্রীপাঠ। শ্যামদাসের কন্যার সাথে বুড়ো গঙ্গা দাসের বিবাহ হয়। বংশীদাস গোপীর রমন জিউর সেবা প্রকাশ করেন। তথাহি শ্রী অনুরাগ বল্লভী গ্রন্থের সপ্তম মঞ্জরিতে বর্ণিত আছে। শ্রী বংশীদাস ঠাকুর প্রভুর কৃপার প্রাপ্ত, পূর্ববাড়ি বদরি বাহাদুরপুর মাত্র। আশ্রয় শ্রী গোপীরমন জিউর সেবা, তাহার ভাগ্যের সীমা কহিবে কেবা। সম্প্রতি বাড়ি হয় আমিনা বাজার, জগৎ বিখ্যাতগণ কে পাইবে আর। তো বংশীদাস চক্রবর্তী বাহাদুরপুর হইতে আমিনা বাজারে এসে অবস্থান করেন। তো বর্তমানে এই শ্রীপাঠের কোনো সন্ধান নাই, সম্ভবত লুপ্ত হয়ে গেছে। জয় রাধে রাধে। তো ওই যে বুরু গঙ্গা দাসের শ্যামদাসের কন্যার সাথে বুরু গঙ্গা দাসের বিবাহ হয়, এবং জাহ্নবা মাতা তাদেরকে শ্যামরায় বিগ্রহ সেবা করতে দেন। সেই শ্যামরায় বিগ্রহ এখন ওই যে ভগবানগোলা স্টেশনের পাশে যে ঠাকুর বাড়ি আছে সেখানে আছে। তো তারপরে আসো বিক্রমপুর। না, আলাদা আলাদা। এরা কবি কর্ণপুর হয়েছে, সে হচ্ছে শিবানন্দ সেনের পুত্র। এই কর্ণপুর শ্রীনিবাস ঠাকুরের শিষ্য। তো বিক্রমপুর হুগলি জেলায় অবস্থিত। তারকেশ্বর থেকে 16 নম্বর বাসে যাওয়া যায়। আরামবাগের নিকটবর্তী স্থান। এই স্থানে অভিরাম গোপাল ঠাকুরের লীলাভূমি। অভিরাম ঠাকুর যখন ব্রজভূমি হইতে গৌরমণ্ডলে আসেন, তখন তিনি বিগ্রহগণকে প্রণাম করে ফিরছিলেন। সেই সময় বিষ্ণুপুর হতে খানাকুলে যাবার পথে বিক্রমপুরে আসলে তথা এক বাসুলী দেবীর সাথে তার মিলন ঘটে। বাসুলী দেবী অভিরামকে বললেন যে, তুমি কোথায় যাচ্ছ? অভিরাম ঠাকুর বললেন, আমি কতদিন বনাশ্রয় করব। বাসুলী দেবী বললেন, আমায় স্থাপন করে সেবা প্রকাশ করো। অভিরাম নিজের ভ্রমণের অভিপ্রায় জানিয়ে বললেন, তুমি এখানেই থাকো, এখানেই তোমার রাজসেবা হবে। অভিরাম লীলামৃত 5ম পরিচ্ছেদে বর্ণিত আছে। শুনিয়া তাহার বাক্য আনন্দিত হইলাম, বিক্রমপুরীতে সেই বাসুলী রহিলা। বোঝা গেল? সেই বাসুলী বিক্রমপুরে থাকলেন, আরামবাগের কাছে। তো বাসুলীকে আশ্বাস দিয়া চলিলা তরিতে, কাজীপুরে হইল দেখা মালিনী সহিত। তারপর ওখান থেকে তিনি কাজীপুরে গেলেন। সেখানে মালিনীর সাথে তার সাক্ষাৎ হলো, এবং সেই কাজীপুরের নাম হলো পরে খানাকুল। জয় রাধে রাধে। তারপরে আসো বিন্নাজুরি। গৌরভক্ত জগৎ শ্রেষ্ঠ চন্দ্র গোস্বামী শ্রীপাদ। তো বিন্নাজুরি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় রাউজান থানায় অবস্থিত। রাউজান নোয়াপাড়া সড়কের সেকশন 1 ভাঙ্গাপুর নেমে পূর্ব দিকে 8 কিলোমিটার হেঁটে এই স্থানে আসা যায়, অথবা চট্টগ্রাম শহর থেকে ট্যাক্সি করে এই শ্রীপাঠে আসা যায়। এছাড়া পুণ্ডরিক ধাম থেকেও এই স্থানে আসা যায়। এই স্থান হচ্ছে জগৎচন্দ্র গোস্বামী শ্রীপাঠ। এখানে গৌরভক্ত শ্রী জগৎচন্দ্র চৌধুরী জন্মগ্রহণ করেন। তিনি মহাপ্রভুর সমসাময়িক কালের লোক ছিলেন। তিনি বার্মা আকিয়াবে গৌর ভান্ডার নামক একটা প্রতিষ্ঠান করেন এবং মহাপ্রভুর প্রেম ধর্ম ওই দেশে প্রচার করেন। বর্তমানে এই স্থানে গ্রামবাসীর একটা ছোট্ট টিনের মন্দির করেছেন। এখানে দোল উৎসব চৈত্র মাসে জ্বালামুখী পূজা হয় এবং অন্যান্য বৈষ্ণবীয় অনুষ্ঠান হয়। মন্দিরের সামনে একটা তমাল বৃক্ষ আছে। এটি একটি বড় গ্রাম। এই গ্রাম সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে এককভাবে সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করছেন। গ্রামবাসীদের ইচ্ছা গ্রামে একটা বড় মন্দির তৈরি করার। কারো কারো মতে এই জগৎচন্দ্র গোস্বামী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্ত্র শিষ্য ছিলেন।
যদিও এর কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। কোপাড়া গ্রামে তার সমাধি আছে। কার্তিকী কৃষ্ণ নবমীতে তিরোভাব উৎসব উদযাপিত হয়। তো ওই গ্রামের লোকেরা চায় ওখানে একটা ইস্কনের মন্দির হোক। ইস্কনের ভক্তরা যদি ওখানে জায়গা নিয়ে মন্দির করে তাহলে হয়তো ভবিষ্যতে হবে। হরে কৃষ্ণ। আচ্ছা, তারপরে আসুন বিন্নাউরি। বিন্নাউরি হচ্ছে বৈষ্ণব সার্বভৌম সিদ্ধশীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের আবির্ভাব স্থল। বিন্নাউরি বর্তমানে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত। বোঝা গেল? ঢাকা থেকে টাঙ্গাইলগামী বাসে টাঙ্গাইলে নেমে সেখান থেকে টেম্পোতে করে 10 কিলোমিটার দূরে কলাতলা বাজারের পাশে এই শ্রীপাঠে আসা যায়। টাঙ্গাইল জেলায় বিন্নাউরি গ্রামে বৈষ্ণব সার্বভৌম সিদ্ধশীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের আবির্ভাব। আনুমানিক 250 বছর আগে তিনি আবির্ভূত হইয়াছিলেন। তার পূর্ব আশ্রমের নাম ছিল নরহরি নন্দী, পিতার নাম গোপাল নন্দী। এখানে বেশ পূর্বে একটা বড় আখড়া ছিল। বাবাজির বংশধরেরা সবাই এখন ভারতে বাস করছেন। জন্মস্থানটি এখন উঁচু চন্দ্রদের অধীনে আছে। গৈরীয় বেদান্ত আচার্য ছিল বলদেব বিদ্যাভূষণ, তার শিষ্য শ্রী উদ্ধব দাস। উদ্ধব দাস বাবাজির শিষ্য সূর্যকুণ্ডবাসী শ্রী মধুসূদন দাস বাবাজি। তো মধুসূদন দাস বাবাজির বেশ শিষ্য ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বহুদিন ব্রজমণ্ডলে ভজন করেন। সিদ্ধ বাবা বলে তার সর্বত্র খ্যাতি ছিল। তারপরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ব্রজমণ্ডল থেকে নবদ্বীপে এসে ভজন করলেন। নবদ্বীপে পীরতলার নিকটে তার ভজন কুটির আছে, যা পুরাতন ভজন কুটির বলে স্থানীয় লোকদের কাছে পরিচিত। সেখানে তার সেবিত শ্রী শ্রী গৌরনিতাই বিগ্রহ আছেন এবং বাবাজি মহারাজের সমাধি মন্দির আছে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের সাথে তার মধুর সম্পর্ক ছিল। বাবাজি মহারাজ সিধা মায়াপুরে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব স্থল নির্ণয় করেছিলেন। বৃদ্ধ বয়সে তিনি একাকী চলতে পারতেন না। বিহারী কৃষ্ণ দাস ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজকে ঝুড়িতে করে নিয়ে বেড়াতেন। তিনি 147 বছর বয়সে দেহত্যাগ করেন। তবে সেই যে বিন্নাউরি বাবাজি মহারাজের জন্মস্থান, আমি একবার ওখানে গিয়েছিলাম। আমাকে ভক্তরা নিয়ে গিয়েছিল, আমাকে নিয়ে দেখালো সেখানে বাড়ি ঘর কিছুই নাই, শুধু ওই যে শীতল পাটি তৈরি হয় যে গাছ থেকে, সেই গাছের বাগান। তো বললো এই জায়গাটাই হচ্ছে বাবাজি মহারাজের জন্মস্থান। ওখান থেকে চেষ্টা চলছে এই জায়গাটা সংগ্রহ করবার জন্য এবং তার স্মৃতি রক্ষাকল্পে ওখানে কিছু মন্দির আদি করবে। তারপর কতদূর আগাইল শেষ সংবাদ আমি আর জানতে পারি নাই। নিতাই গর্বে আনন্দে হরি। হ্যাঁ, চেষ্টা করছিল এবং কিছু বাবাজিরও চাইছিল ওখানে কিছু জায়গা নিয়ে সংগ্রহ করে মন্দির করবার। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। কত 2007 সালে কি 8 সালে আমি গিয়েছিলাম। তারপরে বিয়ানীবাজার। বিয়ানীবাজার ছিল শিবাস ঠাকুরের আবির্ভাব স্থল। এই যে পঞ্চতত্ত্বের শিবাস ঠাকুর। বিয়ানীবাজার বর্তমানে বাংলাদেশের সিলেট জেলায় বিয়ানীবাজার থানায় অবস্থিত। ঢাকা থেকে বিয়ানীবাজারগামী বাসে বিয়ানীবাজারে নামতে হবে, অথবা সিলেট কদমতলী বাসস্ট্যান্ড থেকে বিয়ানীবাজারগামী বাসে বিয়ানীবাজারে নামতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে 5 মিনিটের এই শ্রীপাঠে আসা যায়। সিলেট থেকে বিয়ানীবাজারের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। এছাড়াও মৌলভীবাজার থেকে কুলাউড়া হয়ে পাকা সড়কের গিয়েছে বিয়ানীবাজারে। এখানে পণ্ডিতপাড়ায় জলধর পণ্ডিতের পুত্ররূপে শ্রী চৈতন্য পার্ষদ শিবাস ঠাকুরের আবির্ভাব। ভক্ত সমাজে শিবাস পণ্ডিতেরা 4 ভাই বলে পরিচিত। বাস্তবিক পক্ষে তারা 5 ভাই ছিলেন। শ্রী নলিন পণ্ডিত, শিবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, শ্রীপতি এবং শ্রীনিধি। শিবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, শ্রীপতি এবং শ্রীনিধি এই 4 ভাই বিয়ানীবাজার থেকে গঙ্গার তীরে শ্রী মায়াপুরে এসে বাস করলেন। শিবাস অষ্টকমে আছে, আদৌ বাসস্থ শ্রীহট্টে ভাগীরথে তটস্থত কুমার হট্টে যস্যই আসিত সমে গৌর গতি গতি। অর্থাৎ আগে যার বাড়ি ছিল, বাসস্থান ছিল শ্রীহট্টে, তারপরে গঙ্গার তীরে, তারপরে কুমার হট্টে যে ছিল, তো সে আমার গতি হোক। তো তাদের জ্যেষ্ঠ ভাই নলিন পণ্ডিত বিয়ানীবাজারেই থেকে গিয়েছিলেন। তারই কন্যারূপে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের প্রণেতা ছিল বৃন্দাবন দাস ঠাকুরের মাতা শ্রী নারায়ণী দেবী আবির্ভূত হন।
যখন বিয়ানীবাজারে নারায়ণী দেবী আবির্ভূত হন তার কয়েক মাস পরেই নলিন পণ্ডিত এবং তার পত্নী অন্তর্ধান করেন। শিবাস পণ্ডিত যখন এই সংবাদ প্রাপ্ত হন তখন তার ভ্রাতুষ্পুত্রী নারায়ণী দেবীকে বিয়ানীবাজার থেকে মায়াপুরে এনে তার লালন পালনের দায়িত্বভার তিনি এবং তার পত্নী মালিনী দেবী গ্রহণ করলেন। এইভাবে শিবাস পণ্ডিতের গৃহে নারায়ণী দেবী বর্ধিত হতে লাগলেন। তথাহি চৈতন্য ভাগবতমে আদি খণ্ডে বর্ণনা করা আছে, সেই নবদ্বীপে বৈশে পণ্ডিত শিবাস, যাহার মন্দির হইল চৈতন্য বিলাস। সর্বকাল চারি ভাই গায় কৃষ্ণ কা নাম, ত্রিকাল করে কৃষ্ণ পূজা জগঙ্গা স্নান। তো চার ভাইয়ের মধ্যে শিবাস পণ্ডিত সর্ববিষয়ে অগ্রগণ্য ছিলেন। তিনি কৃষ্ণ ভক্তির বলে বুঝতে পেরেছিলেন শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবেন। তো শিবাস পণ্ডিতের পত্নী মালিনী দেবী নিরন্তর শ্রী শচী দেবীর সঙ্গে সখ্য ভাবাপন্ন ছিলেন। শিবাস পণ্ডিতকে দেখলে মহাপ্রভু সম্মান করতেন, নমস্কার করতেন। তিনি মনে করতেন ভক্ত আশীর্বাদ হলে কৃষ্ণ ভক্তি হয়। তো শিবাস পণ্ডিত বিদ্যায় উন্মত্ত শ্রী গৌরসুন্দরকে উপদেশ দিলেন, তথা চৈতন্য ভাগবতম আছে যে পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারি, সেই যদি নহিল তবে বিদ্যায় কি করে। হাসি বলে প্রভু বড় ভাগ্য সে আমার, তোমরা শিখাও মোরে কৃষ্ণ ভক্তি সার। তুমি সব যার করো শুভানুসন্ধান, মোর চিত্তে হেন লয় সেই ভাগ্যবান। কতদিন পড়াইয়া মোর চিত্তে আছে, চলিমু বুঝিয়া ভালো বৈষ্ণবের কাছে। তো এইভাবে বলতে বলতে মহাপ্রভু হাসতে লাগলেন। আর কিছুদিন পরেই মহাপ্রভু গয়াধাম গিয়ে ছিল ঈশ্বরপুরীপাদের নিকট দীক্ষা মন্ত্র গ্রহণ করলেন। বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে কৃষ্ণপ্রেমী বিভোর হয়ে তিনি নবদ্বীপে ফিরে এলেন। একদিন মহাপ্রভু ঈশ্বরভাবে ভাবিত হয়ে শিবাস পণ্ডিতের গৃহে এসে বলতে লাগলেন, তুই কার পূজা করিস, তুই যাকে পূজা করিস দেখ, এই সেই সামনে বর্তমান। এই কথা বলে মহাপ্রভু মন্দিরে গিয়ে বিষ্ণুর আসনে বসে চতুর্ভুজ মূর্তি প্রকট করলেন। শিবাস ঠাকুর দেখলেন গৌরসুন্দর বিরাসনে বসে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেছেন। সেই দিব্যরূপ দেখে শিবাস পণ্ডিত বিমোহিত হলেন। তখন গৌরসুন্দর শিবাসকে বলতে লাগলেন, তথাহি চৈতন্য ভাগবতমে মধ্যখণ্ডে, তোর উচ্চ সংকীর্তনে নারার হুঙ্কারে ছাড়িয়া বৈকুণ্ঠ আইনু সর্বোপরি করে। শিবাস, তুমি আমাকে না জেনে নিশ্চিন্ত আছো, আর অদ্বৈত আমাকে এড়িয়ে শান্তিপুরে গেল। আমি সাধুদের উদ্ধার করব, দুষ্ট বিনাশ করব, তুমি নিশ্চিন্তে আমার স্তব করো। মহাপ্রভু আশ্বাস পেয়ে শিবাসের ভয় দূর হয়ে গেল। প্রফুল্ল মনে তিনি মহাপ্রভু স্তব করতে লাগলেন। এইভাবে শিবাস পণ্ডিত মহাপ্রভু নানাবিধ স্তব করতে লাগলেন। মহাপ্রভু প্রসন্ন হয়ে বাড়ির সকলকে বিষ্ণুরূপ দর্শন দিলেন। পণ্ডিত মহাশয় গঙ্গা, গন্ধ, ধূপ, পুষ্প, দীপ প্রভৃতি দিয়ে তার পূজা করলেন। এরপর তিনি শিবাসের ভ্রাতৃস্পুত্রী 4 বর্ষীয়া শ্রী নারায়ণী দেবীকে কৃষ্ণপ্রেমে বিহ্বল করলেন। বর্তমানে বিয়ানীবাজারে এখনও শিবাস পণ্ডিতের বাড়ি বিদ্যমান আছে ভাঙ্গাচুরা। বাড়িতে প্রাচীনকালের একটা পাকা মন্দিরও দর্শনীয়। একটা মহান তীর্থ হিসাবে এর সংস্কার সেবা পূজা প্রচলন করা আশু প্রয়োজন। রাস্তার পাশে উনি পণ্ডিতের পাঠাগার কালে সাক্ষী দিচ্ছে। গ্রন্থকারের ইতিহাসে এর স্থান আছে। এখানে উল্লেখ যে বিয়ানীবাজার থেকে 1 কিলোমিটার দক্ষিণে সুতা পাতলা গ্রামে শ্রী শ্রী বাসুদেব বাড়ি। শ্রী বাসুদেব বিগ্রহ 7ম শতাব্দীতে প্রকট হয়েছিলেন। শ্রী শ্রী বাসুদেব বিগ্রহ আজ পর্যন্ত সেবিত হচ্ছেন। বর্তমান সেবায়েত হিসাবে আছেন বনমালী চক্রবর্তী এবং নানু চক্রবর্তী। তো বিয়ানীবাজার ওই জায়গাটা আমাদের ইস্কন থেকে সংগ্রহ করেছে, বুঝে গেল। ওখানে কে আছে ভক্ত, কে দায়িত্বে আছে কিনা, গৌর কি নাম যেন, গৌরেশ্বর দিয়ে। তো যাই ওই জায়গাটা এখনো তারা উন্নতিকল্পের চেষ্টা করছে। তারপরে বিয়ানীবাজার শিবাস পণ্ডিত ঠাকুর ইস্কন, হ্যাঁ সিদ্ধগৌর উনি ওখানে আছে। স্থানে জায়গা উদ্ধার করছে, স্থান উন্নতিকল্পের চেষ্টা করছে। আমি বোধহয় 2 বার গিয়েছিলাম ওখানে। তারপরে আসো বিল্লগ্রাম, ঠাকুর বলরামের শ্রীপাঠ। বিল্লগ্রাম হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত। শিয়ালদা লালগোলা লাইনে বেথুয়াডোহরি স্টেশনে নেমে 34 নম্বর জাতীয় সড়ক থেকে 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বিল্লগ্রাম অবস্থিত, যা নদিয়া জেলার নাকাশি পাড়া থানায় অবস্থিত। এই স্থানে ঠাকুর বলরামের শ্রীপাঠ বিরাজমান, তথাই শ্রী অভিরাম শাখা নির্ণয় আছে।
বিল্ল গ্রামেতে বাস ঠাকুর বলরাম, এখানে শ্রী রাধা মদন মোহনের মন্দির আছে। বুঝে গেছ? আমি একবার ওখানে গিয়েছিলাম, আমাদের একটা ড্রাইভার ছিল, ও আমাকে নিয়ে গেছিল। ওখানে রাধা মদন মোহন ছোট্ট বিগ্রহ আছে। হরে কৃষ্ণ। বলরাম অভিরাম ঠাকুরের শিষ্য। তারপরে আসো বীরলোক বা বীরলোক। দ্বাদশ গোপালের অন্যতম শ্রী অভিরাম গোপালের লীলাভূমি। তো এই বীরলোক হুগলি জেলায় অবস্থিত। বর্তমানে এই স্থানের নাম বীরলোক, বীরলোক থেকে বীরলোক হয়ে গেছে। তারকেশ্বর থেকে বাসে সরাসরি এই শ্রীপাঠে আসা যায়। এই স্থানেতে দ্বাদশ গোপালের অন্যতম শ্রী অভিরাম গোপালের লীলাভূমি। অভিরাম গোপাল ঠাকুর খানাকুল হইতে মালিনী দেবীকে সঙ্গে নিয়ে এই বিল্লুক গ্রামে নদী তটে এসে উপবেশন করলেন। এইদিকে মালিগণের মুখে সংবাদ পেয়ে কাজী কন্যাসহ অভিরামকে ধরে আনতে সৈন্য পাঠালেন। তো কাজীর সৈন্যগণ গিয়ে অভিরামকে বহু তিরস্কার করতে লাগলেন। সংবাদ পেয়ে গ্রামবাসী জনগণও সেখানে উপস্থিত হয়ে অভিরামের প্রতি তারা ক্রোধ প্রকাশ করতে লাগলেন। তখন অভিরাম এক লীলা প্রকাশ করলেন। তথাহি শ্রী অভিরাম লীলামৃত গ্রন্থের ৫ম পরিচ্ছেদে বর্ণিত আছে। এইখানে বিল্লুক গ্রামে মালিনী লইয়া নদীর তটে দোহে আসেন বসিয়া, মুরলীর কাষ্ট তবে দেখেন সেইখানে, সেই মর্ম গোসাইজি জানেন সন্ধানে। সবার মুরলী পূর্বে একত্র করিয়া স্রোতেতে সকলে মিলি দিল ভাসাইয়া, যমুনার স্রোতে যায় দক্ষিণ বহিয়া, তবে তো সেই কাষ্ট হেতা আইলা লাগ ভাসিয়া। অভিরাম ঠাকুর এক হাতে উক্ত কাষ্টের বোঝা তুলে বংশীনাদ করতে করতে সৈন্যগণকে বললেন, তোমরা আগে এই কাষ্টের বোঝাটি উত্তোলন করো, পরে আমার সঙ্গে তোমরা যুদ্ধ করবে। মানে বাঁশের বোঝা এটা তোমরা তোলো, তারপর আমার সঙ্গে যুদ্ধ করবে। তারা বলে এই বোঝা 100 জনও তুলতে সক্ষম হবে না। তখন অভিরামের আদেশে মালিনী দেবী এক আঙ্গুলে ওই বোঝাটি তুলে নিলেন। তা দেখে কাজী সৈন্যগণ গ্রামবাসীগণ সকলেই অবাক হয়ে গেলেন। তখন অভিরাম আরেক লীলা করলেন। তথাহি অভিরাম লীলামৃত ৫ম পরিচ্ছেদে বর্ণিত আছে। সবাকার মনোভাব গোসাই জানিয়াম, মালিনীর হাতে কাষ্ঠ তখনও লইয়া, মুরলী বাজায় কত জনগর্জন, বকুলের বৃক্ষতলে করিলা আসন। মুরলী রাখিয়া তলে আসনে বসিলা, হেনকালে কাজীগণ কহিতে লাগিলা। তো এইভাবে অনন্ত আশ্চর্যজনক বৈভব দর্শন করে কাজীর সৈন্যগণ বলিল, এতদিন এই কন্যা আমাদের ঘরে ছিল, তোমাদের মহিমা আমরা কিছুই বুঝি নাই, কী প্রকারে বুঝব? এখন আমাদের সকলের অপরাধ ক্ষমা করে আমাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করুন। তখন মালিনী বললেন, এতেকে শুনিয়া কন্যা বলেন বচন, খানাকুল হইল নাম কাজীপুর এখন। তখন থেকে সেই কাজীপুর গ্রামের নাম হয়ে গেল খানাকুল। মালিনী দেবী রাখলেন। তারপরে কাজী সৈন্যগণ বিদায় হলে অভিরাম মুরলীর কাষ্টের মধ্য থেকে মালিনী দেবীকে গোপন করে ভ্রমণ চললেন। সেই সময় নদীতে অবগাহনকালে নদী অভিরামের কৌপিন হরণ করলে অভিরাম নদীকে অভিশাপ দিলেন। তথাই অভিরাম লীলামৃতে ৫ম পরিচ্ছেদে পরিণত আছে। অন্ধবত হইয়া থাকো ৩০০ যে বৎসর, পরে এক চক্ষু তুমি পাবে রত্নাকর, দ্বারেকেশ্বর বলি নাম কেহবা কহিবে, কানা নদী নামে তোমা সবাই ডাকিবে। তোর এক চোখ কানা হয়ে যাবে, সেদিন কানা হয়ে গেল, ৩০০ বছর থাকবে, দ্বারেকেশ্বর নাম হবে, কেউ বা কানা নদী বলবে। তো রত্নাকর নদীকে এইরূপ অভিশাপ প্রদান করে অভিরাম কতকাল ভ্রমণ করে তো পুনরায় বিল্লুক গ্রামে আগমন করলেন এবং বংশী কাষ্ঠ হইতে মালিনী দেবীকে প্রকট করলেন। তারপর অভিরাম সংকীর্তন বিলাসে মত্ত হলেন। এইভাবে বিল্লুক গ্রামে অভিরাম ঠাকুর বহু লীলা প্রকাশ করিলেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দ হরি। তারপর আসা যাক বাঁকুড়া বিষ্ণুপুর। বিষ্ণুপুর নামে 2টা পাঠ আছে, তাই এটা 1 নম্বর। ছিল শ্রীনিবাসাচার্য ঠাকুরের লীলাভূমি। তো বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত। খড়গপুর, আদ্রা, বাঁকুড়া, পুরুলিয়া রেলে বিষ্ণুপুর স্টেশনে নেমে সেখান থেকে রিক্সা ভ্যানে রাজবাড়ি অথবা মদনমোহন মন্দির, শ্যামরাই মন্দির, কালাচাঁদ মন্দির ইত্যাদি মন্দির আসা যায়। এছাড়া কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ থেকে বাসেও মন্দির নগরী বিষ্ণুপুরে আসা যায়। বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী, বহু মন্দির তৈরি হচ্ছে।
তো বিষ্ণুপুর হচ্ছে শ্রীনিবাস আচার্য ঠাকুরের লীলাভূমি। বৈষ্ণব জগতে স্মরণীয় গ্রন্থ চুরির ঘটনাকে কেন্দ্র করে ছিল শ্রীনিবাস আচার্য প্রভুর লীলাভূমি বিষ্ণুপুর মল্লভূম রাজত্বে। তৎকালীন সময়ে বন বিষ্ণুপুরের রাজা ছিলেন বীরহাম্বীর। তিনি কুখ্যাত দস্যুরাজ বলে প্রসিদ্ধ ছিলেন। সেই জন্য তার অনেক দস্যু তস্কর অনুচর ছিল। তার কাছে অনেক গণৎকার ছিল। তারা গণনা করে বলেছিলেন যে কয়েকজন পথিক গাড়ি বোঝাই করে বহু ধন সম্পদ নিয়ে বিষ্ণুপুর দিকে এগিয়ে আসছে। এই কথা শুনে রাজা বীরহাম্বী তার দস্যু তস্করদের নিযুক্ত করলেন সেই সম্পদ লুণ্ঠন করে আনবার জন্য। শ্রীনিবাস আচার্য শ্যামানন্দ প্রভু নরোত্তম দাস ঠাকুর মহাশয় কয়েকজন রক্ষীসহ বৃন্দাবনের গ্রন্থ সম্পুট নিয়ে বন বিষ্ণুপুরে এসে রাত্রে যখন গভীর নিদ্রায় মগ্ন ছিলেন, তখন রাজার প্রেরিত দস্যুগণ অনায়াসে সেই সমস্ত গ্রন্থ সম্পুট চুরি করে রাজবাড়িতে নিয়ে যায়। সেখানে গোপন কুঠুরিতে সেই সম্পুট যখন উন্মোচন করা হলো, তখন রাজার ভাবান্তর হয় যে আমি একই করলাম, কার এই গ্রন্থ এখানে নিয়ে আসা হয়েছে। তখন তিনি তার অনুচরগণকে নিযুক্ত করলেন এই গ্রন্থের প্রকৃত মালিককে, তাকে অনুসন্ধান করবার জন্য। এইদিকে পরের দিন প্রাতকালে উঠে শ্রীনিবাসাচার্য ঠাকুর যখন দেখলেন সমস্ত গ্রন্থ চুরি হয়ে গেছে, তখন সবাই অত্যন্ত বিরহে কান্নাকাটি করতে লাগলেন। তারপর শ্রীনিবাসাচার্য ঠাকুর শ্যামানন্দ প্রভুকে মেদিনীপুরে নরোত্তম ঠাকুর দাস ঠাকুরকে খেতুরিতে প্রেরণ করলেন। তিনি বললেন, যতদিন পর্যন্ত আমি এই সমস্ত গ্রন্থের অনুসন্ধান না পাবো, ততদিন আমি এই বন বিষ্ণুপুর ছাড়ব না। তখন তিনি এই সংবাদপত্রের মাধ্যমে শিলজীব গোস্বামীর কাছে বৃন্দাবনে প্রেরণ করলেন। তারপর তিনি ভিখারির মতো বন বিষ্ণুপুরে ঘুরে বেড়াতে লাগলেন। তো বিষ্ণুপুরের ইতিহাস থেকে জানা যায় যে 1622 খ্রিস্টাব্দে মল্লেশ্বর মন্দির রাজা বীরহাম্বীর কর্তৃক নির্মিত হয়। 1643 খ্রিস্টাব্দে শ্যামরায়, 1655 খ্রিস্টাব্দে কৃষ্ণ রায়, 1656 খ্রিস্টাব্দে কালাচাঁদ মন্দির নির্মাণ করেন রঘুনাথ সিংহ। রঘুনাথ সিংহ বীরহাম্বীরের দ্বিতীয় পুত্র। শ্রী কালাচাঁদ বিগ্রহ প্রতিষ্ঠা করেন রাজা বীরহাম্বীর। 1658 খ্রিস্টাব্দে শ্রী লালজি মন্দির রাজা বীর সিং। 1665 খ্রিস্টাব্দে শ্রী মদন গোপাল মন্দির এবং মুরলীমোহন মন্দির রানী চারুমণি। 1694 খ্রিস্টাব্দে মদনমোহন মন্দির দুর্জয় সিং। 1726 খ্রিস্টাব্দে রোজরা মন্দির গোপাল সিং। 1729 খ্রিস্টাব্দে রাধা গোবিন্দ মন্দির কৃষ্ণ সিং, গোপাল সিংয়ের পুত্র। 1737 খ্রিস্টাব্দে রাধা মাধব মন্দির রানী চারুমণি। 1758 খ্রিস্টাব্দে শ্রী রাধেশ্যাম চৈতন্য সিং নির্মাণ করেন। বিষ্ণুপুরের প্রথম রাজা থেকেই মল্লাব্দ আরম্ভ হয়। 1695 খ্রিস্টাব্দ থেকে মল্লাব্দ আরম্ভ হইয়াছে। প্রথম রাজা বীরহাম্বীর। এই বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী। এখানে অনেক মন্দির আছে, এই সমস্ত মন্দির এখনও আছে, কিন্তু বিগ্রহগণের সেবা পূজার তেমন কোনো ব্যবস্থা নাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সরকার প্রত্নতত্ত্ব বিভাগ থেকে মন্দির রক্ষা করার ব্যবস্থা করেছে, বিগ্রহ সেবার কোনো ব্যবস্থা করে নাই। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, সারা হয়ে গেল। আচ্ছা, জয় রাধে রাধে। এক সময় রাজার নিকট আর হয়ে গেল। তারপর তিনি এক ভিখারির মতো বন বিষ্ণুপুরে ঘুরে বেড়াতে লাগলেন। এক সময় রাজার নিকটে যিনি, রাজা দস্যুবৃত্তি করলে কি হয়, রোজ আমার ভাগবত পাঠ শুনতো, বুঝতে পারছো, রাজা বীরহাম্বীর নিকট যিনি ভাগবত পাঠ করতেন, তার সাথে পথে এই শ্রীনিবাস আচার্য প্রভু সাক্ষাৎ হল। তিনি রাজাদের রাজ দরবারে গিয়ে ভাগবত পাঠ করতেন। তো রাজা শ্রীনিবাস তখন ওই যে ভাগবত পাঠ করে তার সাথে পথে শ্রীনিবাসের সঙ্গে দেখা হয়। বলে, আপনি রোজ কোথায় যাচ্ছেন প্রতিদিন? তখন সেই ভাগবত পাঠক বলল, আমি রাজার কাছে গিয়ে ভাগবতম পাঠ করি। রাজা শ্রীনিবাস ঠাকুর বললেন, আমি কি আপনার সাথে যেতে পারি ভাগবত শুনতে? বলছে, হ্যাঁ, আপনি চলুন। তখন গেলেন। ওই দিন ভাগবত পাঠে আসরে শ্রীনিবাস ঠাকুরে বসলেন। সেই পাঠক ভাগবত পাঠ করতে লাগলেন। তো সেই ভাগবত পাঠের যে কিছু ভুল সিদ্ধান্ত বর্ণনা করলেন, তখন তার মুখটা সেটা বিকৃতি হয়েছিল। আর ইতিমধ্যে রাজা
এই শ্রীনিবাস আচার্য ঠাকুরের সৌম্য মূর্তি দর্শন করে তিনি মুগ্ধ হলেন, ভাবলেন এই কি এই বৈষ্ণব। পরে ভাগবত পাঠের পরে তিনি বললেন যে আপনি কে, আর কোথার থেকে আপনি থাকেন, কোথার থেকে এসেছেন তখন, এবং আপনি যখন ভাগবত পাঠ হচ্ছিল তখন আপনার মুখটা কিছুটা বিকৃতি হয়েছিল কেন? তখন সে বলল যে আমি এই তো আপনাদের এই পাঠক যে পাঠ করছে কিছুটা ভুল সিদ্ধান্ত বলছিল। ও তো বলছে ও আপনি তাহলে ভাগবত পাঠ করতে পারেন? হ্যাঁ, বলে কালকে আপনি ভাগবত পাঠ করুন। তো তার প্রতি যখন মঙ্গলাচরণ করে শ্রীনিবাস আচার্য ঠাকুরের ভাগবত ব্যাখ্যা পাঠ করতে লাগলেন, তা পাঠ শুনে সেই যে রাজা, পাঠক, অন্যান্য সবাই মুগ্ধ হয়ে গেল। তো পাঠের শেষে রাজা বীরহাম্বির প্রণাম করে বললেন যে আপনি কে, কেনই বন বিষ্ণুপুরে এরকমভাবে ঘুরে বেড়াচ্ছেন? তখন তিনি বললেন যে আমরা হচ্ছি বৃন্দাবনে সরগোস্বামী, জীব গোস্বামীর প্রেরিত দূত। গোস্বামীরা যে গ্রন্থ রচনা করেছিলেন তা বঙ্গদেশে আনয়ন করে আমরা প্রচার করবার জন্য আপনাদের বন বিষ্ণুপুরে যখন এসেছি তখন এই গ্রন্থ এখান থেকে চুরি হয়ে যায়, তাই আমি সেই গ্রন্থের অনুসন্ধানে ঘুরে বেড়াচ্ছি। এই কথা শুনে রাজা বীরহাম্বির তো অবাক। তখন তিনি বলে আপনি আমার সঙ্গে আমার বাড়ির একটা ভিতরে প্রকোষ্ঠে চলুন। তখন সেখানে নিয়ে গিয়ে বলেন এই যে আপনাদের গ্রন্থ এখানে আছে। আর এটা দেখে তো অবাক হয়ে গেল। তখন শ্রীনিবাস আচার্য ঠাকুর তার চরণে পড়ে ক্ষমা চাইতে লাগলেন, আমি এই দস্যুবৃত্তি করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। তখন থেকে শ্রীনিবাস ঠাকুর তার কাছে অনেক কৃষ্ণ কথা, ভাগবত কথা বললেন। তখন সেই রাজা বীরহাম্বির রানী তারা তার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিলেন। যেই ভাগবত পাঠকগণে ভাগবত পাঠ করতো সেও তার শিষ্য হয়ে গেল। এইভাবে বিষ্ণুপুরে প্রচার হতে লাগলো। তখন শ্রীনিবাস আচার্য ঠাকুর এই খেতড়িতে নরোত্তম দাস ঠাকুরের কাছে, মেদিনীপুরে শ্রীনিবাস আর শ্যামানন্দ প্রভুর কাছে, বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে আবার পত্র পাঠাইলেন। প্রথম পাঠাইছিলেন গ্রন্থ চুরি গেছে, পরে আবার পাঠাইলেন গ্রন্থ পাওয়া গেছে। তো যাই হোক এইভাবে বিষ্ণুপুর ক্রমে ক্রমে একবার বৈষ্ণব রাজ্যে পরিণত হইয়া গেল। তা সেই গ্রন্থ সম্পূর্ণ দর্শন করে শ্রীনিবাস ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন এবং রাজা বারবার তার কাছে ক্ষমা ভিক্ষা করলেন। তখন রাজা রানী তার কাছে দীক্ষা মন্ত্র মেঘে নিলেন এবং সেই ভাগবত পাঠক অন্যান্য সম্ভ্রান্ত লোক তারাও শ্রীনিবাস আচার্য ঠাকুরের শিষ্য হলেন। রাজা বীরহাম্বি তার অর্ধ বাড়ি শ্রীনিবাস আচার্য ঠাকুরকে থাকবার জন্য দিয়ে দিলেন। বন বিষ্ণুপুরকে কেন্দ্র করে শ্রীনিবাস আচার্য ঠাকুর প্রচার কার্য শুরু করলেন। তারপর তিনি যাজিগ্রাম আসেন এবং যাজিগ্রামকে কেন্দ্র করে তিনি প্রচার করলেন। অভিরাম লীলামৃত গ্রন্থে উল্লেখ আছে রাজা বীরহাম্বির নিঃসন্তান হওয়ায় ফলে পুত্র প্রাপ্তির জন্য শ্রীনিবাস আচার্য ঠাকুরকে অনুরোধ করলেন। তখন শ্রীনিবাস আচার্য অভিরাম গোপাল ঠাকুরকে সেই সংবাদ জানান। অভিরাম গোপাল ঠাকুর এসে রাজার 7 রানীকে মিষ্টান্ন ভোজন করান। ছোট রানী অভিরাম ঠাকুরের মন মতন ভোজ্য অর্পণ করেন বলে যথাসময়ে তার গর্ভে ধারিহাম্বির নামে এক পুত্রের জন্ম হয়। তথাহি অভিরাম লীলামৃতে 49 পরিচ্ছদে বর্ণিত আছে। ভোজন করিয়া রঙ্গে উঠিয়া গোসাই হস্তের আঙ্গুল চিহ্ন রাখেন তথায়। দালানে রাখিয়া চিহ্ন নদীতে আইলা মুখ প্রক্ষালন করি নদীকে কহিলা বিরাই বলিয়া নাম হইল এবার রাজার নন্দন স্রোত বান্ধিবে তোমায় তথাপি বহিবে স্রোত ঘুষিবে সবাই এত বলি শ্রীনিবাসে মিলিলা তথায়। এইভাবে অভিরাম ঠাকুর বিষ্ণুপুর লীলা প্রকাশ করলেন। ইতিপূর্বে যখন প্রেময় অনুরাগে বিগ্রহ প্রণাম করে ভ্রমণ করছিলেন সেই সময় বন বিষ্ণুপুরে মদনমোহনকে দর্শনস্থলে এক লীলা করেন। তথাহি অভিরাম লীলামৃত 4th পরিচ্ছদে বর্ণিত আছে। লোক সংগঠনে তেহ দণ্ডবত কইলা মন্দির নিকটে যেন ভূমিকম্প হইলা দণ্ডবত দিয়া পুনঃ দেখেন চাহিয়া মদনমোহন তবু না যায় ফাটিয়া। আর দণ্ডবত যখন যদি করিলাম পুনর্বার উঠি তাহা দেখিতে লাগিলাম মদনমোহন তবু আসেন বসিয়া মন্দিরের দ্বার মাত্র গিয়াছে বাকিয়া পুনঃ এক দণ্ডবত করেন তখন ঘাড় বাঁকা হইল সেই মদনমোহন। এইভাবে অভিরাম ঠাকুর যখন সেইখানে লীলা প্রকাশ করলেন তখন মদনমোহন বললেন তুমি আমার এই রকম ঘাড় বাঁকালে কেন? তখন অভিরাম বললেন তোমার মহিমা বর্ধন করলাম, তুমি যে স্বয়ং রূপে এই স্থানে বিরাজ করিতেছ তা প্রমাণিত। তারপরে অভিরাম ঠাকুর মদনমোহন সহিত ভোজনের শক্য বিলাসে মিষ্টান্নাদি ভক্ষণ করে
গমন করেন। পরে তিনি কৃষ্ণনগরে অবস্থানকালে বিষ্ণুপুরে গিয়ে বহু সংকীর্তন বিলাস করেন। এইভাবে অবিরাম ঠাকুর শ্রীনিবাস আচার্যের প্রেম ঐতিহ্যে এখানে বহু অপাকৃত লীলা সংগঠিত হইয়াছিল। এখানে রাজসভায় পণ্ডিত শ্রী ব্যাস চক্রবর্তী দেউলি গ্রাম শ্রী কৃষ্ণবল্লভ প্রভুজি শ্রীনিবাস আচার্যের পার্শ্বদগণ অবস্থান করেন। বর্তমানে বিষ্ণুপুরে রাজবাড়ি যতটুকু চিহ্ন আছে তা রাজবাড়ি বলে মনে হয় না, তবে বিস্তৃত এলাকায় কিছু কিছু ধ্বংসাবশেষ দেখে মনে হয় এখানে একসময় জনবসতি ছিল। এখানে পরবর্তীকালে বহু রাজারা মন্দির নির্মাণ করে বিগ্রহ সেবা পূজার প্রকাশ করেন। যাই হোক, তো এখানে অনেক মন্দির আছে, এই সমস্ত মন্দির এখনও আছে, কিন্তু বিগ্রহগণের সেবা পূজার তেমন কোনো ব্যবস্থা নাই। সমস্ত বিগ্রহণকে সেবা পূজা ছাড়াই কোনো গৃহের প্রকোষ্ঠে রাখা আছে বলে স্থানীয় লোকেরা বলেন। আর সমস্ত মন্দিরগুলি পশ্চিমবঙ্গের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সুরক্ষিত আছে। একমাত্র শ্রীনিবাস আচার্য ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী শ্রী গৌরনিতাই এবং কালাচাঁদজি এক প্রকোষ্ঠে দেখা যায়। ভালো সেবা পূজা আছে বলে মনে হয় না। একমাত্র মদনমোহন মন্দিরে নিয়মিত সেবা পূজার ব্যবস্থা আছে। মদনমোহন এবং কালাচাঁদ, এখানে এক প্রকোষ্ঠে গৌরনিতাই আছে আর এক প্রকোষ্ঠে কালাচাঁদ আছে। ওই মন্দিরে একটু সেবা পূজা হয় কোনো রকম, আর মদনমোহন মন্দিরে সেবা হয়। এছাড়া শহরের মধ্যবর্তী স্থানে দল মাদল কামান আছে। 1929 খ্রিস্টাব্দে থেকে এটি একটি বেদিতে সুরক্ষিত আছে। যখন ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গী হামলা হয়েছিল তখন গোপাল সিং এই বিষ্ণুপুরের রাজা ছিলেন। তিনি পরম বৈষ্ণব ছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন কেউ যেন বর্গীদেরকে বাধা প্রদান না করেন এবং সমস্ত নগরবাসীদের নির্দেশ দিয়েছিলেন হরিনাম করতে। সে এক অদ্ভুত লীলা। একদিকে বিষ্ণুপুরবাসীরা সারা রাত্রি ব্যাপী হরিনাম সংকীর্তন করছেন, অপরদিকে বর্গীরা পরিকল্পনা করছে কিভাবে বিষ্ণুপুর লুণ্ঠন করবে। শেষ রাতে দেখা গেল একটা ছোট্ট বালক দলমাদল কামান দাগিয়ে বর্গীদেরকে বিধ্বস্ত করেছেন। তা শুনে রাজা অপ্রসন্ন হলেন যে আমি সকলকে নির্দেশ দিলাম কেউ তাদেরকে আক্রমণ করবে না, কে দলমাদল কামান দাগালো? তখন সৈনিকেরা জানালো আমরা কেউ কামান দাগাইনি মহারাজ, একটা ছোট্ট বালক এই দলমাদল কামান দাগিয়েছে। পরের দিন পূজারী দেখলেন যে মদন মোহনের গা থেকে বারুদের গন্ধ বেরোচ্ছে। আর একটা অদ্ভুত লীলা এই মদন মোহন সেই সময় করেছিলেন। তিনি দলমাদল কামাল দাগিয়ে যখন চলে আসছিলেন তখন এক গোয়ালা বিক্রি করবার জন্য গরুর গাড়িতে করে দই নিয়ে যাচ্ছিলেন। তখন মদন মোহন বললেন তুমি আমাকে দই দাও, আমার বাবার কাছ থেকে দাম নিয়ে নিব, বীরহাম্বীর হচ্ছেন আমার পিতা। এই বলে তিনি অনেক দই খেলেন এবং তার হাতের বালা সেই গোয়ালাকে দিলেন। গোয়ালা সেই বালা নিয়ে যখন রাজার সঙ্গে দেখা করলেন তখন রাজা বুঝতে পারলেন এইসব হচ্ছে মদন মোহনের কাজ। এইরকম অপাকৃত লীলা মদন মোহন এখানে করেছেন। তার দাগানো দলমাদল কামাল এখনও সংরক্ষিত আছে শহরের মধ্যবর্তী স্থলে। এছাড়া লালবাদ, পোকাবাদ, কৃষ্ণবাদ, যমুনাবাদ প্রভৃতি 7-8টি বৃহৎ জলাশয় এখানকার প্রাকৃতিক ভারসাম্য আজও রক্ষা করে চলেছে। এখানে শহরের মধ্যবর্তী স্থানে রাসমঞ্চ আছে, অতি অদ্ভুত কারুকার্যমণ্ডিত। এই রাসমঞ্চ পূর্বে প্রতি বছরই রাস পূর্ণিমায় দিবসে সমস্ত বিগ্রহগণকে এখানে আনিয়ে এই রাসমঞ্চে রাসলীলা অনুষ্ঠিত হতো। এখন আর হয় না, এই বিগ্রহগণের সেবা পূজার ব্যবস্থা নাই। কোনো একটা গোডাউনের মধ্যে বিগ্রহগণকে রেখে দিয়েছে। আর ওই রাস মঞ্চ মন্দির যে আছে ওইখানে আমরা একবার প্যান্ডেল প্রোগ্রাম করেছিলাম, মনে আছে 2006 সালে। জয় রাধে রাধে। আর এখন ওই বাজার কমিটির লোকেরা কী করেছে সম্প্রতিকালে দেখা গেল ওই কয়েকটা বিগ্রহকে তারা নিয়ে বাজারের একটা ঘর নির্মাণ করেছে। সেই ঘরের মধ্যে সবাই দর্শন করতে পারে, বিগ্রহগণের সেবা পূজার ব্যবস্থা করছে। রোজ অন্নভোগ সেবা টেবা হয়, ব্রাহ্মণ পূজারী নিযুক্ত করা হইয়াছে। হরে কৃষ্ণ, নিতাই করবে আনন্দে, হরি হরি বল। আর শ্রীনিবাস আচার্য ঠাকুরের লীলাভূমি। আর ওখানে আর অনেক কিছু দর্শনীয় আছে। যেখানে মদনমোহন মন্দির আছে, গেস্ট হাউস আছে, তার থেকে একটু হাঁটা পথে ভিতরের দিকে গেলে বিশাল একটা বট গাছ আছে। সেই বট গাছের তলায় শ্রীনিবাস আচার্য ঠাকুরের সমাধি আছে। আর তার পাশে শ্রীনিবাস আচার্য ঠাকুরের কন্যা হেমলতা ঠাকুরানীর নির্মিত একটা মন্দির, যেখানে রাধারমণ বিগ্রহ সেবিত হইত। এখন রাধারমণ ওখানে নাই, তার সেবকেরা অন্য জায়গায় নিয়ে চলে গিয়ে আছে। জয় রাধে রাধে, জয় বিষ্ণুপুর কি জয়।
কয়টা বাজে? 41। তারপরে বিষ্ণুপুর 2, বিষ্ণুপুর 1 গেল, এবার বিষ্ণুপুর 2। এই যে মহাদেবেন্দ্র পুরীপাদের ভজন স্থান। বিষ্ণুপুর নদিয়া জেলায় অবস্থিত। শিয়ালদা কৃষ্ণনগর রেলপথে চাকদা স্টেশনে নেমে সেখান থেকে চাকদা বনগা বাস রুটে 9 কিলোমিটার যাওয়ার পরে বিষ্ণুপুর বাজার নেমে সেখান থেকে অল্প দূরে পায়ে হেঁটে এই শ্রীপাঠে আসা যায়। হরে কৃষ্ণ। এখানে শ্রীমন মহাপ্রভুর পরম গুরুদেব ছিল মহাদেবেন্দ্র পুরীপাদ বাস করতেন। শ্রীপাদ মহাদেবেন্দ্র পুরীপাদ বর্তমান বাংলাদেশের সিলেট জেলার ব্রাহ্মণগাঁও গ্রাম থেকে এইখানে এসে বাস করেন। এইখানেই ছিল ঈশ্বরপুরী এবং ছিল অদ্বৈত প্রভুর সাথে ছিল মহাদেবেন্দ্র পুরীপাদের প্রথম মিলন ঘটে। তারপরে পুত্র বিষ্ণু দাসকে অদ্বৈত আচার্য প্রভু সমীপে রেখে শ্রী মাধবেন্দ্র পুরীপাদ সন্ন্যাস গ্রহণ করেন। এই স্থানে জগন্নাথের সুন্দর মন্দির দেখা যায়। মন্দিরে শ্রী জগন্নাথ ও রাধা গোবিন্দ সেবিত হচ্ছে। জগন্নাথের ডাইন দিকে বাসলী দেবী রয়েছেন, অত্যন্ত রমণীয় মূর্তি। দামোদর, লক্ষ্মী, জনার্দন প্রভৃতি 7টি শালগ্রাম শিলা আছে। বর্তমানে এই মন্দিরের পরিবেশ অত্যন্ত মনোরম। এটা হলো জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটা দেখেছ? ওই যেখানে মদন মোহন আছে তার থেকে অনেকটা দূরে জগন্নাথ মন্দিরটা, তাই তো? জগন্নাথ বলছে সামনে একটা বকুল বৃক্ষ আছে। রাজা কৃষ্ণচন্দ্র দেব সেবার জন্য প্রায় 300 বিঘা মতো জমি দান করলেন। বর্তমানে তা নেই। স্বল্প জমির আয়ে সেবা পূজা চলে, সেবার পরিপাটি আছে, জনশ্রুতি আছে। এখানে 200 বছর পূর্বে ঠাকুর স্থাপন করা হয়েছে। মূল মন্দির এখানে ছিল না। অনেক অনুসন্ধানের পর মূল মন্দির স্থানে এসে পৌঁছানো যায়। এখানে এই স্থানে নিকটবর্তী একটা গ্রাম আছে যার নাম হচ্ছে জগন্নাথপুর। বিষ্ণুপুর বাজারে নেমে 32 নং রোড বাস রোড ধরে 1 কিলোমিটার উত্তর দিকে গেলে ডাইন দিকে পাকা রাস্তার কয়েক মিনিট পথে গেলেই সেই প্রাচীন স্থানে আসা যায়। বর্তমানে সেখানে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নাই। অতি প্রাচীন একটা ছোট্ট ইটের চুনশুক্রির দিয়ে মন্দির তৈরি হয়েছিল। মন্দিরটি বেষ্টন করে সুন্দর সুবৃহৎ একটা বটবৃক্ষ দাঁড়িয়ে আছে, সেখানটাই না, ওটাই মাধবেন্দ্রপুরী স্থান। গ্রামবাসীগণ এই ভাঙ্গা মন্দিরের ভিতরে একটা মহাদেব বিগ্রহ রেখে দিয়েছে। তারই পাশে শৌচালয় আছে। শৌচালয়টা বোধহয় এখন ভেঙে ফেলেছে। এখানে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী শ্রীহট্টের ব্রাহ্মণগাঁও থেকে এসে বাস করেন। বর্তমানে স্থানীয় লোকেরা জানেন না যে এইখানে মাধবেন্দ্র পুরীপাদ এসে ভজন করেছেন, এখন জানতে পেরেছে। এখন ইস্কন ওই জায়গাটা সংগ্রহ করেছে, দেওয়াল দিয়েছে এবং একজন ব্রহ্মচারী, কি নাম যেন, বিশ্ব আত্মা, ওই আশেপাশে কোন এক বাড়িতে আছে। তো যাই হোক, এইভাবে আছে। তো এই জগন্নাথ মন্দিরটা তো আমি দেখি নাই। কোথায়? হাই রোডের ধারে। ওরা কারা সেবা করে? তো ওই জগন্নাথ কিন্তু আবার ওই যে কৃষ্ণনগরে যে 12 দলের মেলা হয় ওখানে আসে, জানো তো? কি হলো, ঠাকুর বন্ধ হয়ে গেল আগে? আগে তো ঠাকুর আগে বন্ধ হয় না। হ্যাঁ, কেন? পুরুষোত্তম মহারাজ এসে প্রসাদ পাবে 8টায়? পুরুষোত্তম মহারাজ 1টায় আসবে, 11টায় আসবে। তো বীরসিং গ্রাম সূর্যদাস পণ্ডিতের শিষ্য শ্রী গোপাল দাসের পাঠ। বীরসিং গ্রাম হচ্ছে বাঁকুড়া জেলায়। বর্ধমান থেকে বাসে বীরসিং গ্রামী বাসে 66 কিলোমিটার দূরে এই স্থানে আসা যায়, অথবা বাঁকুড়া থেকেও বাসে বীরসিং গ্রাম আসা যায়। তদুপরি বর্ধমান, বাঁকুড়া বা পুরুলিয়া বাসে সিমলায় নেমে 5 কিলোমিটার দূরে বীরসিং গ্রাম এই শ্রীপাঠে আসা যায়। বীরসিং গ্রাম হচ্ছে শ্রী সূর্যদাস পণ্ডিতের শিষ্য শ্রী গোপাল দাসের শ্রীপাঠ। এই গ্রামে ঠাকুর অভিরাম এক শিষ্য থাকতেন এবং তিনি ঠাকুর অভিরামের অন্তর্ধান তিথি চৈত্র কৃষ্ণা সপ্তমীতে উৎসব করতেন। সেই শিষ্যের অন্তর্ধানের পরে গুরুদেবের তিথি উৎসব বন্ধ হয়ে গেল। তাতে জাহ্নবা মাতা ঠাকুরানী গোকুল দাসকে স্বপ্নে আদেশ করলেন, তুমি এই 2টি উৎসব একই সময়ে সম্পন্ন করবে। ঠাকুরানীর আদেশ অনুসারে গোকুল দাস
সেই মতো উৎসব করতে থাকেন। একবার জাহ্নবী ঠাকুরানী সপরিবারে এখানে শুভ বিজয় করেছিলেন। এখানে তার অলৌকিক লীলার পরিচয় পাওয়া যায়। এখানে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র সেবা বিরাজমান আছে। পুরাতন বৃহৎ মন্দির এখন ধ্বংস হয়ে গেছে। বড় বড় ঝামা পাথরের দেওয়াল এখনও পরিদৃষ্ট হয়। পুরাতন মন্দির থেকে কিছুটা দূরেই নতুন মন্দির নির্মাণাধীন আছে। গ্রামের শেষ প্রান্তে মন্দিরের সুন্দর পরিবেশ আছে, সেবার সুন্দর ব্যবস্থা আছে। এখানকার সবচেয়ে বড় উৎসব হচ্ছে রামনবমী। আজও রামনবমী থেকে 7 দিন মহাসমারোহে এখানে উৎসব হয়। এটা বীরসিং গ্রাম, বাঁকুড়া শহর থেকে কিছুটা দূরে। বাঁকুড়া জেলায় বাঁকুড়া শহর থেকে কিছুটা দূরে আছে। বাঁকুড়া বর্ধমান বা পুরুলিয়া বাসে ধনসিম লাইন নামতে হবে, সেখান থেকে 5 কিলোমিটার দূরে বীরসিং গ্রাম। বুঝতে পারছ? অভিরাম ঠাকুরের এক শিষ্য ওখানে ছিল। তারপর জাহ্নবী মাতা কিছু লীলা আছে। তারপর আসো বুরন গ্রাম। নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের আবির্ভাব স্থল। বুরন গ্রাম বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত। হরিদাস ঠাকুরের শ্রীপাঠ বেনাপোল থেকে 9 কিলোমিটার দক্ষিণে এই শ্রীপাঠ অবস্থিত। তো এইখানে 1372 শতাব্দে নামাচার্য ছিল হরিদাস ঠাকুর আবির্ভূত হন। তথাহি চৈতন্য ভাগবতমে বুরন গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সেই ভাগ্যে সেই সব দেশে কীর্তন প্রকাশ। তথাহি শ্রী অদ্বৈত প্রকাশ গ্রন্থের 7ম অধ্যায় বর্ণিত আছে। ত্রয়োদশ শত দ্বিসপ্ততি সকমিতে প্রকট হইলা ব্রহ্মা বরুণ গ্রামেতে। তো ব্যাপারে যে এখন ওই পাঠের কোনো সন্ধান ছিল না, কিন্তু বর্তমানে তার সন্ধান পাওয়া গেছে। ওই বুরন গ্রামে ছোট্ট একটা নদী আছে খালের মতো, তার তীরে ওই হরিদাস ঠাকুরের জন্মস্থান স্থান আছে। কয়েকজন বাবাজিরা ওখানে থাকে, সেবা করে। বোঝা গেল? তার পাশে আমাদের ইস্কন থেকে চেষ্টা চলছে কিছু জায়গা নিয়ে ওইখানে মন্দির করবার জন্য। হরে কৃষ্ণ। কটা বাজে? ঠিক আছে, তাহলে আমরা এইখানে রাখছি আজকে। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি, বদন ভরিয়া সবে বল হরি হরি। মদন মোহনের ঘাড় বাঁকা ওই বর্গী চলনের আগে হয়েছে নাকি পরে? না, ওই তার অনেক আগে হয়েছে। ওটা অভিরাম ঠাকুরের সাথে লীলা হয়েছে। বর্গীটা হইলো তারও অনেকটা পরে, যখন গোপাল সিং রাজা ছিলেন তখন। আলিবর্তী খাতা করে বাংলার নবাব। গৌড় পার্ষদের যে শিষ্যরা ছিলেন তাদের বংশধর কি এখন আছে? হ্যাঁ, গৌড় পার্ষদের যারা ছিলেন তাদের বংশধর কি? গৌড় পার্ষদ, মহাপুরুষ যারা পার্ষদ ছিলেন তাদের বংশধর? হ্যাঁ, অনেক জায়গায় অনেকের বংশধর আছে। রাজা হাম্বির যে ছিলেন উনি কি হিন্দু নাকি মুসলমান? আরে হিন্দু তো, বিষ্ণুপুরের রাজা বীর হাম্বির। কি বলছে? শ্রীনিবাস প্রভু হ্যাঁ, যে গ্রন্থটির খোঁজ পেয়েছিলেন সেই গ্রন্থটি কি এখন সংরক্ষিত আছে? কে? শ্রীনিবাস ঠাকুর বৃন্দাবনের সরগোস্বামীরা যা কিছু গ্রন্থ রচনা করছে সব নিয়ে আসছিল, কিন্তু একটা গ্রন্থ সংরক্ষিত আছে এখন? বহু জায়গায় আছে তো, এই যে হরিভক্তি বিলাস, তারপরে আরো কত কত গ্রন্থ যত গোস্বামীদের রচিত, সেগুলো সব। অগ্রহায়ণ মাসে গীতা জয়ন্তী হয়, তারপরে মহাভারতের যুদ্ধ হয় এবং যুদ্ধে ভীষ্মদেব আহত হন, কিন্তু আমরা কার্তিক মাসে ভীষ্ম পঞ্চতর্পণ দিই কেন? ওটা হচ্ছে ভীষ্ম পঞ্চক। ওইটা তার দেহত্যাগ করার সাথে এটার কোনো সম্পর্ক না। অগ্রহায়ণ মাসে ওই যুদ্ধ হয়েছিল, যুদ্ধের প্রারম্ভেই তো গীতা উপদেশ দিয়েছিল, বুঝতে পারছো? তো সেটাকে গীতা জয়ন্তী বলা হয়। এটা আলাদা একটা। ভক্তরা যে কোনো সময় দেহত্যাগ করলে থামে যাবে, তবে ভীষ্মদেব উত্তরায়ণে দেহত্যাগ করলেন কেন? এটা তার ইচ্ছা, তাই ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন পিতার কাছ থেকে। তো সাধারণত লোক সমাজে একটা কথা আছে, উত্তরায়ণে দেহত্যাগ করলে তার ভালো গতি হয়। এই জন্য তিনি দক্ষিণায়ন অতিক্রম করিয়া উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন। তাই করবে আনন্দ হরি।